গত 15 বছরে আওয়ামী লীগ সরকার কিভাবে পরিকল্পিতভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিভাবে বিএনপিকে নৈতিক, মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিকভাবে ভেঙে ফেলা হয়েছে, আর জামায়াত ইসলামীকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার জন্য কি কি কৌশল ব্যবহার করা হয়েছে, আজ আমরা উন্মোচন করব সেই নিষ্ঠুর কৌশলগুলো। থাকুন আমাদের সাথে, কারণ এই প্রতিবেদনটি আপনার চোখ খুলে দেবে আওয়ামী রাজনীতির অন্ধকার দিক সম্পর্কে। শুরু করা যাক বিএনপির অবস্থা দিয়ে। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় আঘাত ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো। 2018 সালে দুর্নীতির অভিযোগে তাকে সাজা দেওয়া হয়, কিন্তু এই মামলা কি আসলেই দুর্নীতির, নাকি এটা ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিষ্ক্রিয় করার একটি হাতিয়ার? আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই মামলাকে রাজনৈতিক প্রতিশোধ বলে অভিহিত করেছেন। এরপর শুরু হয় গণগ্রেফতার। বিএনপির দাবি অনুযায়ী হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। বিশেষ করে নির্বাচনের সময় কৌশলে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে গণগ্রেফতার করা হয়। আরও ভয়ঙ্কর বিষয় ছিল নির্যাতনের অভিযোগ। অনেক বিএনপি নেতাকর্মী অভিযোগ করেছেন যে তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে এবং দীর্ঘদিন জামিন ছাড়াই আটকে রাখা হয়েছে। কিন্তু শুধু গ্রেফতার নয়, বিএনপি নেতা ও সমর্থকদের ব্যবসা বাণিজ্যের ওপরও চাপ প্রয়োগ করা হয়েছে। তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে অডিট, বন্ধ করে দেওয়া হয়েছে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান। আর এর ফলে বিএনপির অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। যে ব্যবসায়ীরা বিএনপিকে অর্থনৈতিক সহায়তা করতেন, তারা ভয়ে সরে গেছেন। এবার আসি নির্বাচনের গল্পে। 2014 সালে বিএনপি নির্বাচন বয়কট করেছিল। প্রশ্ন আসতে পারে, কেন? তারা বলেছিল এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। 2018 সালে নিশি রাতের ভোট খ্যাত সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, কিন্তু পেয়েছিল মাত্র কয়েকটি আসন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সেই নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিলেন। রাতের বেলা ব্যালট স্টাফিং, ভোট কেন্দ্র দখল, বিরোধী দলের এজেন্টদের বের করে দেওয়া সহ নানা কর্মকাণ্ড ঘটানো হয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। 2024 সাল, এবার বিএনপি আবারও নির্বাচন বয়কট করে। এবার তাদের বক্তব্য ছিল আরও স্পষ্ট, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ পড়ার ফলে বিএনপি ও তাদের সমর্থকরা হতাশ হয়ে পড়েছিল। তাদের মনে হয়েছিল যে গণতান্ত্রিক পথে ক্ষমতা পরিবর্তন আর সম্ভব নয়। ধারাবাহিক পরাজয় এবং আওয়ামী লীগের রাজনৈতিক কূটকৌশলে বিভিন্নভাবে বিএনপির অভ্যন্তরীণ নেতাকর্মীদের মনোবলকে ধ্বংস করে দিয়েছে। অনেক নেতাকর্মী রাজনীতি ছেড়ে চলে গেছেন অথবা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। কিন্তু জামায়াত ইসলামের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করা হয়েছে সেটা আরও নিষ্ঠুর ও পরিকল্পিত। 2013 সালে সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়, কার্যত রাজনীতি থেকে নিষিদ্ধ করে। এরপর শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে বিশেষ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ নেতাদের 1971 সালের মুক্তিযুদ্ধের সময়ের অপরাধের জন্য বিচার করা হয়। এই বিচারের মাধ্যমে জামায়াতের বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আলী আহসান মুজাহিদের মতো নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং আইনজীবীরা এই বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর সমালোচনা করেছেন। তারা বলেছেন যে এই বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনেক জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে অথবা নির্বাসনে যেতে বাধ্য করা হয়েছে। এর ফলে দলের সাংগঠনিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জামায়াত অনুসারী প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ইসলামী ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ চাপ বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ হল মানবাধিকার লঙ্ঘনের। স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নথিভুক্ত করেছে বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম এবং নির্যাতনের ঘটনা।
জোরপূর্বক গুম একটি নতুন শব্দ হয়ে উঠেছিল বাংলাদেশের রাজনীতিতে। রাতের অন্ধকারে নিরাপত্তা বাহিনীর পোশাক পরা লোকজন বিরোধী দলের নেতাকর্মীদের তুলে নিয়ে যেত, তারপর তাদের আর খোঁজ পাওয়া যেত না। ক্রস ফায়ার আর বন্দুকযুদ্ধে নিহত এই শব্দগুলো হয়ে উঠেছিল ভয়ের প্রতীক। বিরোধী দলগুলোর অনেক কর্মী এভাবে প্রাণ হারিয়েছেন। এইসব কার্যক্রমের ফলে বিরোধী দল এবং নাগরিক সমাজের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছিল। মানুষ প্রকাশ্যে সরকারের সমালোচনা করতে ভয় পেত। জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অথচ পতিত হাসিনা সরকার সব সময় এই অভিযোগগুলো অস্বীকার করেছে। তারা বলেছে যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং কোনো পদ্ধতিগত নিপীড়ন নেই। এইসব কার্যক্রমের সামগ্রিক প্রভাবে হয়েছে গণতন্ত্রের ক্ষয়। সমালোচকরা যুক্তি দিয়েছেন যে আওয়ামী লীগের এই পদক্ষেপগুলো রাজনৈতিক বহুবাদকে ক্ষুণ্ণ করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে। একটি কার্যকর বিরোধী দল ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ, কিন্তু বাংলাদেশে বিরোধী দলগুলোকে এমনভাবে দুর্বল করা হয়েছে যে তারা সরকারের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এই ধারাবাহিক দমন-পীড়ন রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করেছে। বিএনপি এবং জামায়াত অভিযোগ করেছে যে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদলীয় আধিপত্য বজায় রাখার চেষ্টা করেছে। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকরা বলেন যে এগুলো হাসিনা সরকারের হাতের পুতুল হয়ে গিয়েছিল। এর ফলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছিল। অনেকেই ভাবতে শুরু করেছিল যে দেশ একদলীয় শাসনের দিকে এগিয়ে যাচ্ছে, আর হয়েছিল তাই। ক্ষমতার লোভে অপ্রতিরোধ্য শেখ হাসিনা হয়ে ওঠেন একনায়কতন্ত্র এবং ফ্যাসিবাদের জীবন্ত উদাহরণ। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যে কোনো স্বৈরাচারী চিরস্থায়ী নয়। 5ই অগস্ট 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন বিএনপি এবং জামায়াত ইসলামী আবার রাজনৈতিক কার্যক্রমে ফিরে আসার চেষ্টা করছে। অনেক নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জামায়াতের রাজনৈতিক নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেছে। এটা সব রাজনৈতিক দলের জন্য একটি নতুন সুযোগ। তবে গত 15 বছরের অভিজ্ঞতা আমাদের শেখায় যে গণতন্ত্র খুবই ভঙ্গুর। এটাকে রক্ষা করতে হলে সব ধরনের স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের এই স্বৈরাচারী শাসনের অভিজ্ঞতা সম্পর্কে আপনার মতামত কি? ভবিষ্যতে কিভাবে এমন পরিস্থিতি এড়ানো যায় সে সম্পর্কে কমেন্টে জানান। সত্যের সন্ধানে তথ্য ধরার সাথেই থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।